হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সারা বছর নখের বা পায়ের নানান রকম সমস্যায় ভুগতে থাকি আমরা। কি রকম সমস্যা? নখ খুব সহজে ভেঙে যায়, নখ কালো হয়ে যায়, নখ হালকা হয়ে যায়, পায়ের আঙুলের ফাঁকায় ফাঁকায় নানান রকম ইনফেকশন জনিত সমস্যা হয়। এরকম নানান রকম সমস্যা কিন্তু আমাদের হাতে, পায়ে, নখের আঙুলের ফাঁকায় হতেই থাকে। এর জন্য কোনো রকম বাইরে থেকে ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই। ছোট্ট একটা ঘরোয়া টোটকায় কিন্তু সারিয়ে দিতে পারবে আমাদের নখের যে কোনো ধরনের রোগ। তো কিভাবে নখ অল্পতেই ভেঙে যায় বা নখ কালো হয়ে যাচ্ছে, নখের সাইডের ময়লা খুব সহজে ঘরোয়া ভাবেই আমরা পরিষ্কার করে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পাতিলেবু, আর পাতিলেবুর ওপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা। এবার খাবার সোডাটা যেই লেবুর ওপর দিলাম না, দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু একটা বুদবুদ আকার সৃষ্টি হয়ে গেছে। এরপর এই লেবুটাকে হালকা হালকা করে পায়ের নখের চারিপাশে এইভাবে স্ক্রাব করতে হবে। লেবুর মধ্যে যে টক ভাবটা আছে আর সোডাটা কিন্তু খুব সুন্দর মতো লেবুর রসের সাথে মিশে ক্লিনিং এর কাজটা করবে। নখের চারদিকের কোনা কানাচিতে যে সমস্ত ময়লা আছে টেনে বার করতে সাহায্য করবে। এছাড়াও প্রত্যেকদিন না হলেও সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন যদি এইভাবে আমরা হাতে পায়ের নখের যত্ন নিতে পারি, তাহলে কিন্তু নখটা যে খুব অল্পতেই ভেঙে যেত, নখ খুব নরম থাকতো, সেই সমস্যাগুলো হবে না। নখটা আস্তে আস্তে শক্ত হয়ে উঠবে আর অল্পতেই কিন্তু ভেঙে যাবে না। অনেকেই নখ বড় করতে চায় কিন্তু একেবারেই পারে না। এইভাবে বেশ কিছুটা সময় স্ক্রাবিং করার পর তোমাদেরকে পাটা ধুয়ে দেখাচ্ছি যে আগের তুলনায় কিন্তু আঙুলের কাজটা একটু হলেও পরিষ্কার হয়েছে আর নখের কালো ভাবটাও চলে গেছে। সাথে কিন্তু এইরকম করতে করতে আস্তে আস্তে মোটাও হতে থাকবে। তো এই ছোট্ট টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মসলা। আর এইরকম গোটা মসলা যখন বাজার থেকে আমরা কিনে আনি, পলিথিনে তো এরকম রাখা যায় না। তো চেষ্টা করি পলিথিন থেকে বেশ খানিকটা খুলে নিয়ে এরকম ভাবে আমরা কোনো কৌটোর মধ্যে ঢেলে রাখবো। কিন্তু এইরকম ভাবে যদি পলিথিনের মুখটা বেশ অনেকটা কেটে ফেলি আর ছোট যদি এরকম কোনো কৌটোতে ঢুকাতে যাই যার মুখটা অনেকটা স্পেস কম বা ছোট, সেই সমস্ত কৌটোর মধ্যে ঢোকাতে গেলে লক্ষ্য করে দেখবে যে বেশ খানিকটা মসলা কিন্তু পড়ে যায়। তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছ এইটুকু মুখ থেকে এত বড় একটা প্যাকেট কাটা অংশটা যখনই আমি এরকম ভাবে মসলা ভরতে যাব তখনই কিন্তু পড়ে যাবে। তো এগুলো পড়ে গেলে যেরকম মেঝে থেকে তুলে নিয়ে আমরা আর ব্যবহার করতে পারি না, সেতে প্রচুর পরিমাণে ময়লা থাকায় এই মসলাগুলোকে কিন্তু আমাকে ফেলেই দিতে হয়। তো আমরা অনেক সময় হয় ফানেল ব্যবহার করি, কিন্তু ফানেলটা আমরা তেল ঢালার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো তাই জন্য কিন্তু ফানেলটা তেল তেলে থাকে। তো ঘরেই সুন্দর মতো একটা কাগজের ফানেল যদি এইভাবে আমরা তৈরি করে নিই, ঠিক যেরকম ভাবে পান বানানো হয় না পানের খিলি, ঠিক সেই রকম ভাবে একটা ছোট টুকরো কাগজকে এরকম পানের খিলির মতো করে নাও, কিন্তু যার নিচের দিকটা কিন্তু একটুখানি ছিদ্র মতো থাকবে ফানেলের মতো। তো তারপর একটা সেলোটেপ দিয়ে টাইট করে আটকে নাও। তারপর দেখো বন্ধুরা, নিচের দিকে যে ছিদ্রটা আছে না, সেই ছিদ্র দিয়ে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো জিনিস ঢেলে ফেলতে পারবো। শুধুমাত্র গোটা মসলা না, গুঁড়ো মসলা থেকে শুরু করে নানান রকম জিনিস কিন্তু এই ফানেলটা দিয়ে আমরা করে নিতে পারবো। আর এইভাবে কাজটা করলে যেরকম কাজটা অনেক বেশি সহজ হবে, আর দেখবে কোনো রকম ভাবে কিন্তু মেঝের মধ্যে পড়ে যাবে না। আস্তে আস্তে কিন্তু কৌটোর মধ্যেই মসলাগুলো পড়ে যাবে। তার ফলে এক্সট্রা কাজ হবে না, চারিদিকে ছড়িয়ে যাবে না, আর ওয়েস্টেজও হবে না। সাথে কিন্তু এই কাগজের ফানেলটা আমরা ঘরে খুব সহজে ফ্রি অফ কস্টে তৈরিও করে নিতে পারবো। আবার যত্ন করে রেখে দিলে কিন্তু পরবর্তী সময় এটাকে আমরা ব্যবহারও করতে পারবো। তো এরকম ছোট্ট ছোট্ট টিপস এর সাহায্যে যদি সংসারের কাজগুলোকে করে নেওয়া যায়, বেশ খানিকটা সুবিধা হবে। ভালো লাগলে পাশে থেকো, লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা কন্টেনার। আর এই ধরনের যে কন্টেনার গুলো আমরা খাবার দাবার নিয়ে থাকি, তখন অনেক সময় দেখবে যে রিচ জাতীয় কোনো খাবার, ঠিক যেরকম ধরো মাংস বা কোনো ফ্লেভার জাতীয় কোনো খাবার যদি, বা স্ট্রং গন্ধ জাতীয় কোনো খাবার যদি এই টিফিন বক্সের মধ্যে নিই, তাহলে কিন্তু এই টিফিন বক্সটা মাজলেও ঠিকঠাক মতোই গন্ধ যেতে চায় না। ঠিক যেরকম ধরো ইলিশ মাছ কিংবা বিরিয়ানি জাতীয় কোনো খাবার বা মাংস জাতীয় কোনো খাবার, এই খাবারের গন্ধটা মেজে নেওয়ার পরেও বাটি পরিষ্কার হয়ে গেলেও দীর্ঘদিন পাত্রের মধ্যে এই গন্ধটা থাকে। তো কিভাবে এই গন্ধ খুব সহজেই দূর করব, তার জন্য পাত্রটা পরিষ্কার তো অবশ্যই করে নিয়েছি, এমন না যে সেই তেল মশলাটা রয়েছে। তো পরিষ্কার পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি আটা। আটা, ময়দা, বেসন যে কোনো জিনিস তোমরা নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার। তবে ভিনিগার না থাকলে লেবুর রস দেওয়ার চেষ্টা করবে, তবে ভিনিগারটা হলে কিন্তু খুব ভালো কাজ দেবে।
তারপর এখানে নিয়ে নিয়েছি পেপার, আর পেপারটাকে এরকম ছোট ছোট টুকরো করে এভাবে ছিঁড়ে নেবো। এখানে পেপারটা দেওয়ার একটাই কারণ, পেপারটা কিন্তু সমস্ত ধরনের গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে। এছাড়াও অনেক সময় সাদা কোনো পাত্রের মধ্যে দেখা যায় একটা হলুদ রঙের দাগ পড়ে যায়, যেটা কিনা উঠতে চায় না। তো এই ধরনের দাগগুলো তোলার জন্যও কিন্তু পেপার খুব গুরুত্বপূর্ণ। তারপর বেশ খানিকটা জল দিয়ে এইভাবে ঢাকনা টাইট করে বন্ধ করে বেশ খানিকটা সময় এভাবে সেঁক করে নেবো। এর ফলে পাত্রের মধ্যে থাকা যে সমস্ত একটা আটকা গন্ধ ছিল সেটাও যেরকম চলে যাবে, আর কোনো রকম হলদে দাগ থাকলে সেটাও চলে যাবে। তো কোনো রকম মাজা ঘষা করার দরকার নেই। এরপর কন্টেনারের ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, সমস্ত রকম গন্ধ কিন্তু একেবারেই নিমেষে উধাও হয়ে গেছে। পেপার, সোডা আর আটা সমস্ত কিছুর মিশ্রণে কিন্তু সমস্ত গন্ধটা একেবারে চলে গেছে। এরপর ডিশওয়াশার দিয়ে মেজে পরিষ্কার করে এই পাত্র ব্যবহার করো। আগে যে একটা তেল ছিটে বা মাংসর বা মাছের একটা আষ্টে গন্ধ ছিল সেটা কিন্তু একেবারেই নেই। আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমরা মহিলারা কিন্তু এই ধরনের প্যান্ট গুলো হামেশাই পরে থাকি। লেগিংস, জ্যাগিংস বা পাটিয়ালা বা সালোয়ার যাই প্যান্ট হোক না কেন, এই ধরনের প্যান্ট গুলো খেয়াল করে দেখবে কোনো রকম কিন্তু পকেট থাকে না। আর পকেট না থাকার কারণে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু আমরা নিতে পারি না। তো কোনো রকম ভাবেই সামনে পিছনে বা ভিতর দিকে কোনো জায়গাতেই পকেট না থাকায় ভীষণই অসুবিধা হয়, যে প্রয়োজনীয় কোনো দরকারি জিনিসপত্র যেটা কিনা খুব সহজেই বাইরের দিকে ক্যারি করা যাবে না, তো সেটা কিন্তু আমরা খুবই অসুবিধার মধ্যে ক্যারি করি। তো কিভাবে ক্যারি করব, যদি কোনো জামা কাপড়ে পকেট না থাকে তাহলে এই ছোট্ট কাজটা করে নেবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোজা, আর পুরনো যদি ঘরে মোজা থেকে থাকে এই কাজটা করতে কিন্তু দারুণ সাহায্য করবে। তো মোজাটাকে কি করব, এইরকম ভাবে যে প্যান্টের ভেতরের পার্ট আছে না, সেই পার্টের মধ্যে সেফটি পিনের সাহায্যে আটকে দেবো। প্রথমে তোমরা প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নাও। এমন অনেক সময় হয় যে বেশি টাকা পয়সা নিয়ে আমরা ট্রাভেল করি, তো কোথায় রাখবো সেটা একটা চিন্তা থাকে। তো এর মধ্যে টাকা পয়সা থেকে শুরু করে সোনা গয়না সমস্ত জিনিস এইভাবে ভরে নিয়ে তারপর মুখের কাছটা একটা ভাঁজ করে তারপর সেফটি পিনটা দিয়ে মোজার দুটো পার্টকে এইভাবে আটকে দাও। দেখবে কোনোভাবে তো পড়ে যাওয়ার ভয় থাকবেও না, আর পিক পকেটও হবে না, হারিয়েও যাবে না। নিশ্চিন্তে কিন্তু আমরা ট্রাভেলের সময় এই ছোট্ট কাজটা করতে পারবো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। ডবল টেপ গাম বা বোথ সাইড টেপ কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি থাকে। আজকে থেকে এই টেপটাকে দিয়ে দারুণ একটা কাজ করে দেখাবো, যার জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা টাকা বেঁচে যাবে। হয়তো তোমরা ভাবছো এই সামান্য একটা টেপ কতগুলো টাকা বাঁচাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু বড় সাইজের এই টেপটাকে আমি প্রথমে কেটে নিয়েছি। এরপর এই টেপটা এরকম ভাবে আমাদের রান্নাঘরের যে কোনো একটা দেয়ালে এইভাবে আটকে নেবো। আর হয়তো তোমরা ভাবছো যে এই ডবল টেপ গামটা কেন আমরা লাগাচ্ছি। প্রথমে রান্নাঘরের দেয়ালে আটকাতে একটু অসুবিধা হবে, কেননা দেয়ালটা একটু তেলতেলে হওয়ায় বা তেল ছিটে ভাব থাকায় কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিস একটু এই ডবল টেপ গামটা আটকাতে অসুবিধা হবে। দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে ছুরি, চাকু, গ্রেটার, পিলার এগুলো তো থাকেই। এবার এদিক ওদিক যখন আমরা কাজের শেষে রাখি, হারিয়ে যায়, বারবার কাজের সময় খোঁজাখুঁজি করতে হয়। তাই এগুলোকে রাখার জন্য কিন্তু একটা ছোট আমরা নাইফ হোল্ডার কিনে থাকি। তো পয়সা খরচা করে সেটা কেন কিনবো, যদি ঘরে এরকম একটু ডবল টেপ গাম আঠা থাকে। তো এটাকে দেয়ালের মধ্যে আটকে দিয়ে তারপর এই আঠার উপর এই যাবতীয় যে সমস্ত কাঁচি, ছুরি, চাকু, পিলার, চপার যেগুলো আছে সেগুলোকে এইভাবে আটকে দাও। তো এইভাবে আটকে দিলে দেখবে দেখতে তো খুব একটা বাজে লাগবেই না, সাথে ফ্রি অফ কস্টে একটা দারুণ আমরা হোল্ডার তৈরি করে নিতে পারলাম। আর এইভাবে রেখে দিলে কিন্তু আমরা একই জায়গাতে সমস্ত কিছু পাচ্ছি, কাজের সময় এখান থেকে নিয়ে কাজ করে আবার এখানে রেখে দেবো, তাতে খুব সুবিধাই হবে। টিপসটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। ঘরে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু বাইরের খাবারটা বেশি খেতে চায়। কিরকম বাইরের খাবার, ধরো এই জাঙ্ক ফুড যেগুলো হয় না, চিপস জাতীয় খাবার, এগুলো সব সময়ের জন্যই তারা বেশি খেতে চায়। লেস, কুরকুরে বা পোটাটো চিপস। তো এই ধরনের বাইরে থেকে কিনে আনা প্যাকেটিং যে চিপস গুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই খাওয়া উচিত না। তো কিভাবে আমরা ঘরে খুব সহজেই সেগুলো বানিয়ে দিতে পারবো তার রেসিপি তো আমরা জানি, কিন্তু সবার আগে দরকার আলুর যে চিপস গুলো হয় সেই আলুটাকে ঠিকঠাক করে কাটা। কেননা ছুরি দিয়ে এইভাবে আমরা আলু কাটতে গেলে মোটা হয়ে যায়, সরু হয়ে যায়। তো মোটা সরু হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা চিপস একরকম হয় না। আর মোটা করে কাটার কারণে কিন্তু সেটা চিপস হবে না, সেটা আলু ভাজা হয়ে যাবে। তো এবার থেকে যখনই আমরা চিপস বানাবো না, তখন এইরকম ভাবে পিলারের সাহায্যে আলুটাকে স্লাইস করে নেবো। তো এইভাবে স্লাইস করে নিলে দেখবে খুব সুন্দর সুন্দর গোল গোল স্লাইস হয়ে যাবে। আর এই স্লাইস গুলো কিন্তু প্রত্যেকটা মাপ একরকম হবে, একেবারে পাতলা সুতির কাপড়ের মতো স্লাইস হবে, একেবারে মোটা হবে না। আর এইভাবে কেটে যদি আমরা চিপস বানাতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই চিপস গুলো কিন্তু দারুণ ক্রিস্পি হবে, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো এবার থেকে চিপস বানানোর জন্য আমরা কিন্তু ছুরি ব্যবহার করব না, ব্যবহার করব পিলার। এছাড়া অনেক সময় দেখা যায় এমার্জেন্সি
পারপাস আমাদের হাতের সামনে ছুরি নেই, বটিদা নেই বা আলু কাটতে হবে বা যেকোনো সবজি কাটতে হবে। তো তখন কিন্তু এই আলুগুলোকে আমরা এরকমভাবে ছাঁকনির সাহায্যেও কেটে নিতে পারবো। তো কিভাবে কাটবো? ছাঁকনির পিছনে যে হাতলটা, সেই হাতলটা কিন্তু এরকম শক্ত টাইপের হয়। আর এটা কিন্তু ছুরির মতো অতটা বেশি ধারালো না হলেও কাজ চলে যায়। তো এটাকে দিয়ে যদি এইভাবে আমরা আলুগুলো কেটে নিতে পারি, ক্ষেত্রে বটি, ছুরি, চপার এগুলো ছাড়াই সুন্দর মতো ছাঁকনির সাহায্যেও কিন্তু আমরা আলুর স্লাইস কেটে নিতে পারবো। হচ্ছে আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।